নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো ডুরান্ড কাপের গ্রুপ এ চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল, গ্রুপ বি চ্যাম্পিয়ন মোহনবাগান। তাহলে কি আমরা ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি দেখতে পাবো? সেই নিয়ে সকলের মনে নানান রকম প্রশ্ন। তো সেই নিয়ে অবশ্যই তো আমরা আলোচনা করব। তার সাথে সাথে কথা বলতে হবে এফসি গোয়াকে নিয়ে। তারা কিন্তু তাদের গুরুত্বপূর্ণ এএফসির ম্যাচ খেলতে চলেছে। গোয়া তো শুধু গোয়ার হয়ে খেলতে চলেছে না, ইন্ডিয়াকে কিন্তু এশিয়ার মঞ্চে নিয়ে যাওয়ার বড় সুযোগ কিন্তু গোয়ার সামনে রয়েছে। তো সেই গোয়ার দলকে নিয়েও কিন্তু অবশ্যই আমরা কথা বলে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ইস্ট বেঙ্গল কিন্তু এই সিজনের ডুরান্ড কাপে পুরো একটা নতুন ইতিহাস তৈরি করেছে। এখনো পর্যন্ত ইস্ট বেঙ্গল তাদের গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, টোটাল 12টা গোল করেছে এবং সেই লাস্ট 2019 সালে কিন্তু ইস্ট বেঙ্গল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল এবং ব্যাক টু ব্যাক 3টে ম্যাচ জিতেছিল। তারপর থেকে কিন্তু ইস্ট বেঙ্গলকে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হতে সেইভাবে দেখিনি। তো এটা কিন্তু একটা দারুণ রেকর্ড। একটা ম্যাচেও গ্রুপে না হেরে না ড্র করে পরবর্তী রাউন্ডে। মোহনবাগানও কিন্তু দারুণ দারুণ তারা খেলেছে। তাদের গ্রুপ কিন্তু তুলনামূলক এ গ্রুপের থেকে বি গ্রুপ কঠিন ছিল, কারণ সেখানে ডায়মন্ড হারবারের মতন দল, মোহামেডানের মতন দলের বিরুদ্ধে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টকে খেলতে হয়েছে। তো ওভারঅল কিন্তু দুটো দল ভালো খেলেছে, নো ডাউট ভালো খেলেছে, এটা বলতেই হয়। এবং আমাদের বাংলা ফুটবলের জন্য এটা সব থেকে ভালো বিজ্ঞাপন। দুই প্রধান তারা পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করেছে। হ্যাঁ, মোহামেডানও ভালো ফাইট দিয়েছে, ডায়মন্ড হারবারও ভালো ফাইট দিয়েছে। ডায়মন্ড হারবারের একটা চান্স রয়েছে সেকেন্ড বেস্ট দল হিসাবে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার। একটা সেকেন্ড বেস্ট দল হিসাবে তো শিলং ডেফিনেটলি কোয়ালিফাই করছে। তারা 6 পয়েন্ট, তাদের গোল ডিফারেন্স +7 রয়েছে। তো বাদ বাকি যে দলগুলো রয়েছে তাদের কারোর পক্ষেই কিন্তু +7 এই গোল ডিফারেন্সে যাওয়া সম্ভব নয়। তো আমরা যদি একটুখানি সেকেন্ড বেস্ট দল হিসাবে তাকাই, সেখানে কিন্তু দল অনেকগুলোই রয়েছে। তার মধ্যে তো বলেই দিলাম তোমাদের যে শিলং তারা অলরেডি তারা সেকেন্ড বেস্ট টিম হিসাবে কোয়ালিফাই করেছে। এছাড়া কিন্তু যে দুটো দলের পক্ষে সেকেন্ড বেস্ট টিম হিসাবে কোয়ালিফাই করার সুযোগ রয়েছে, আইটিবি পুলিশ তারা কিন্তু 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে রয়েছে এবং তাছাড়া ইন্ডিয়ান নেভি তারা কিন্তু 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে রয়েছে। তো এই দুটো দল কিন্তু সর্বাধিক 7 পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারে। যদি আইটিবি পুলিশ বা ইন্ডিয়ান নেভি যদি ম্যাচ জিতে যায়, তারা যদি ম্যাচ কোনোভাবে ড্র করে তারা কিন্তু 5 পয়েন্ট পর্যন্ত পৌঁছাবে। ম্যাচ হারলে তো 4 পয়েন্টেই থেমে যাবে। তো সেক্ষেত্রে ডায়মন্ড হারবারকে এই দুটো ম্যাচের দিকে নজর রাখতে হবে যেন আইটিবি পুলিশ পয়েন্ট ড্রপ করে। তারা ম্যাচ ড্র করুক, কোনো রকম অসুবিধা নেই। ম্যাচ ড্র করলে সেক্ষেত্রে ডায়মন্ড হারবার কোয়ালিফাই করে যাবে এবং ইন্ডিয়ান নেভিও যদি ম্যাচ ড্র করে বা ম্যাচ হেরে যায় তাহলে কিন্তু কোয়ালিফাই করে যাবে। কিন্তু যদি ম্যাচ জিতে যায় তো ডায়মন্ড হারবার বাদ পড়ে যাচ্ছে। তো আমাদের যদি এবার কোয়ার্টার ফাইনালের ম্যাচ নিয়ে ডুরান্ড কাপের কথা বলি, তো ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে 4টে জায়গায় খেলা হবে। সেক্ষেত্রে রয়েছে কোকরাঝাড় রয়েছে, শিলং রয়েছে, এছাড়া জামশেদপুর এবং কলকাতা। এই 4টে জায়গায় 4টে ভেন্যু সিলেক্ট করা হয়েছে। সেখানে কিন্তু খেলা হবে শনিবার আর রবিবার, 16 তারিখ আর 17 তারিখ। মানে 16 তারিখে প্রথমে যেমন 4টে, সেকেন্ড খেলা 7টা এবং 17 তারিখে 4টে এবং সেকেন্ড খেলা 7টা। এটাই হচ্ছে একদম ভেন্যু ঠিক হয়ে গেছে। এবার প্রত্যেকটা দল যখন তাদের ম্যাচ খেলা হয়ে যাবে 12 তারিখের পর বলা যাবে যে কারা কোন মানে প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে। যেহেতু কলকাতাতে খেলা, কলকাতার দুই প্রধানই চাইবে যে আমরা হোম ম্যাচ হিসাবে খেলবো। ইস্টবেঙ্গল চাইবে লাস্ট ইয়ারের মতন শিলংয়ে গিয়ে খেলতে, নাকি মোহনবাগান চাইবে লাস্ট ইয়ারের মতন জামশেদপুরের গিয়ে খেলতে। কোনো দলই কিন্তু চাইবে না যে আমরা বাইরে গিয়ে খেলবো। দুটো দলই চাইবে আমরা হোম অ্যাডভান্টেজ পাবো এবং আমরা কলকাতায় ওয়াইবিকেটেই খেলবো। এটাই হচ্ছে মেন ব্যাপার। তো সেক্ষেত্রে এই কারণের জন্যই কিন্তু কলকাতা ডার্বি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার যদি ডুরান্ড কর্তৃপক্ষ অন্য কিছু ভাবনা চিন্তা করে বা যদি শেষ মুহূর্তে দুই প্রধান অন্য কিছু ভাবনা চিন্তা করে, তাহলে কিন্তু কলকাতা ডার্বি আমরা কোয়ার্টার ফাইনালে নাও দেখতে পারি। লাস্ট ইয়ারে কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল হেরে গিয়েছিল। তো সেক্ষেত্রে আর পরবর্তী সময় আমরা নকআউট ম্যাচে কলকাতা ডার্বি দেখতে পাইনি। তো অবশ্যই সেই রিস্কটাও ডুরান্ড কমিটি নিতে চাইবে না। তারা চেষ্টা করবে যে কোনো ভাবে কিন্তু কলকাতা ডার্বি কলকাতাতেই করা এবং 17 তারিখেই করা। এটা মোটামুটি একদম হিসাব নিকাশ রয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো যে 17 তারিখই কলকাতায় কলকাতা ডার্বি হবে, রবিবার দিন কিন্তু সন্ধ্যা 7টা থেকে। এটা মোটামুটি ঠিক হয়েছে।
বাদ বাকি একদম অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও এসে যাবে, তারপর কিন্তু এই বিষয় নিয়ে আমরা আরো কথা বলতে পারবো। কিন্তু এর সাথে সাথে আমাদের কথা বলতেই হবে এফসি গোয়া দল নিয়ে। তারা সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে এএফসি মঞ্চে খেলার সুযোগ পেয়েছে। তারা কিন্তু এএফসির যে কোয়ালিফিকেশন রাউন্ড, তারা যদি ম্যাচ জিততে পারে তারা সরাসরি এএফসি 2 যেটা মোহনবাগান খেলবে সেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগে চলে যাবে। যদি জিততে না পারে তাহলে কিন্তু তারা চ্যালেঞ্জ লিগে খেলবে। তো এএফসির একটা মঞ্চে তো এফসি গোয়া যাচ্ছে, আমাদের ভারতকে তারা কিন্তু এশিয়ার মঞ্চে নিয়ে যাচ্ছে। তো অবশ্যই সকলে কিন্তু এফসি গোয়াকে সাপোর্ট করা উচিত। এবং এফসি গোয়া তাদের এই যে কোয়ালিফিকেশনের ম্যাচ খেলতে চলেছে 13 তারিখে, আজকে তো হয়ে গেল 11 তারিখ, আর মাত্র মাঝখানে একটা দিন 13 তারিখে কিন্তু তারা হোম ম্যাচ খেলবে। তারা ফতরদাতেই খেলবে, সেখানেই কিন্তু তারা মুখোমুখি হবে ওমানের ক্লাব আল সিবের সঙ্গে। তো আল সিব কিন্তু যথেষ্ট কঠিন প্রতিপক্ষ হবে এফসি গোয়ার জন্য, কারণ আল সিবের যদি লাস্ট ইয়ারে আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, ওমানের সে যে ক্লাবটা তারা কিন্তু ওমানের চ্যাম্পিয়ন হয়েছিল, তারা দারুণ খেলেছিল। এমনিতে তো তারা চ্যাম্পিয়ন, তারা সর্বাধিক পয়েন্ট পেয়েছিল। তাদের যদি আমরা পয়েন্ট টেবিলের দিকে তাকাই সেখানে দেখা যাবে ওমান কিন্তু আলসিবের এই ওমানের দলটা কিন্তু দারুণ খেলেছে। আলসিব টোটাল 22টা ম্যাচে 16টা জিতেছে, 3টে ড্র, 3টে হেরেছে, 46টা গোল স্কোর করেছে, 17টা গোল খেয়েছে, 29 গোল ডিফারেন্স এবং 51 পয়েন্টে তারা কিন্তু পয়েন্ট টেবিলে টপ করেছে। তো সেক্ষেত্রে কঠিন প্রতিপক্ষ। এবং আলসিবের দিকে তাকালে আলসিবে বিদেশি প্লেয়ার একটা না দুটো রয়েছে, বাদ বাকি সমস্ত তাদের ওমানের প্লেয়ার, এবং ওমানের ভালো ভালো প্লেয়ার কিন্তু তাদের দলে রয়েছে। আমরা লাস্ট ইয়ার আরকাদাককে দেখেছিলাম ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যারা খেলেছিল, তাদের দলেও বেশ ভালো প্লেয়ার ছিল। সেরকমই এই দলটা আলসিব ভালো দল, তাদের বিরুদ্ধে অবশ্যই এফসি গোয়ার একটা কঠিন চ্যালেঞ্জ হবে। এবং এফসি গোয়ার কাছেও কিন্তু 6 জন ভালো মানের বিদেশি রয়েছে। সেখানে পল মরিনো, ডেভিড ট্রিমরের মতন বিদেশি প্লেয়ারকে সাইন করানো হয়েছে। এছাড়া বোরহা হেরিরা, ইকার সিবেরিও এবং ড্রেচিজের মতন বিদেশি প্লেয়ারদের নিয়ে একটা শক্তিশালী দল। এবার এই যে এএফসির মঞ্চে কিন্তু 6 জন বিদেশিকেই একসাথে খেলানো যায়। তো মানালো সেক্ষেত্রে কিরকম ভাবে তার প্লেইং 11কে সাজাতে পারে। আমরা যদি মানালোর একটা 6 জন বিদেশিকে নিয়ে পরিকল্পনার কথা বলি, তো অবশ্যই গোলে ঋত্বিক তিওয়ারি শুরু করবে, ডিফেন্স লাইনে পল মরিনোর সঙ্গে সন্দেশ জিঙ্গান, সাইড ব্যাকে কিন্তু সেক্ষেত্রে আকাশ সাঙ্গওয়ানকে একদিকে দেখতে পাবো, অপর দিকে কিন্তু বরিশ সিং, তাকেই কিন্তু সাইড ব্যাকে মানালো ব্যবহার করে তাকে দেখা যেতে পারে। এবার যদি আমরা মাঝমাঠ নিয়ে কথা বলি, সেখানে বোরহা হেরিরা, ড্রেজিজের মতন প্লেয়ার বা সাইল টাওয়ারার মতন প্লেয়ারকে ব্যবহার করা যেতে পারে। এবং অ্যাটাকিং লাইনে কিন্তু ইকার রয়েছে, তার সাথে কিন্তু থাকবে সিবেরিও টোরো, এবং অপর দিকে কিন্তু উদান্তাকে এই সমস্ত ম্যাচে কোচ একটু বেশি ভরসা করে, তো সেক্ষেত্রে উদান্তাকেও ব্যবহার করতে পারে। এবং এছাড়া ইয়াসির রয়েছে, এবং মাঝমাঠে কিন্তু ডেভিড ট্রিমরের খেলা দেখার জন্য আমি এক্সাইটেড রয়েছি। লা লিগা খেলা প্লেয়ার ডেভিড ট্রিমর, এবং পল মরিনো সেও কিন্তু খুবই ভালো প্লেয়ার। এই দুজন বিদেশি কিরকম খেলে এবং বোরহা হেরিরা তার ঝলক দেখাতে পারে কিনা, ইকার গোল করতে পারে কিনা, এবং অবশ্যই সিবেরিও টোরো বোরহা সেই পুরাতন জুটি আমরা দেখতে পাবো। তো দেখা যাক এই ম্যাচটা কিরকম হয়। হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, ম্যাচ তোমরা দেখতে পাবে সরাসরি খেল নাও টিভি থেকে। তো সেই ব্যবস্থা বলে দেবো, সন্ধ্যা 7:30 থেকে খুব সম্ভবত 13 তারিখে খেলা রয়েছে, তার আগে সমস্ত আপডেট তোমাদের শেয়ার করে দেবো। তো এই ভিডিওতে এই আলোচনাগুলোই করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।